সাধাসিধা এক রাইটার হুট করেই ফেমাস হয়ে যায় একটি মিস্ট্রি থ্রিলার বই লিখে। যেই বইটি পাবলিশ করে তারই গার্লফ্রেন্ডের কোম্পানি। কিন্তু ঝামেলা তো বাধে এরপর, কারণ এই বইতে লেখা ছিল 7টি খুনের গল্প। আর বাস্তবেও এমন 7টি খুনের সন্ধান পাওয়া যায়। তাহলে কি এই রাইটারই একজন সিরিয়াল কিলার, নাকি গল্পের মূল কালপ্রিট অন্য কেউ? সেটাই দেখব আজকের গল্প মিল্কশেক মার্ডার্সে। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা 2021 সালের মার্চ মাসের ব্যাংকক শহর দেখতে পাই। এরপর আমরা আফগানিস্তানে হঠাৎই একটা গাড়িতে বোম ব্লাস্ট হতে দেখি। ব্লাস্টটা হয়েছিল গাজী রেকমন স্টেডিয়ামের আশেপাশে, যেখানে লোকজন জড়ো হয়েছিল উইকলি একটা ম্যাচ দেখার জন্য। আর রিপোর্ট থেকে জানা যায় যে ইন্ডিয়ান গভর্নমেন্টেরই নাকি এই ব্লাস্টের পেছনে হাত রয়েছে। এরপর দৃশ্য বর্তমানে আসে আর আমরা কলকাতা শহর দেখতে পাই। সেখানে আমরা দুজন পুলিশ ইন্সপেক্টরকে দেখি। তারা বলছিল যে তাদের কলকাতায় যেই কয়টা সেফ হাউস আছে তার মধ্যে এই সেফ হাউসটার ভিউ সবচেয়ে বেশি সুন্দর। তারা দুজন সেখানে একটা লোকের অপেক্ষা করছিল। লোকটা ছিল এক্স আর্মি অফিসার, স্পেশাল এন্ট্রান্স লস্কর ইসলামিয়া, আর সে এখন আন্ডার কভার এজেন্সির ফ্রিল্যান্সার। তারা মেজর লস্করকে একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্যই সেখানে ডেকেছিল। কেসটা ছিল আজমিরে হওয়া বোম ব্লাস্টকে নিয়ে। পুলিশ ইন্সপেক্টর বলে 2019 সালে এই বোম ব্লাস্ট কেসের জন্য তাদের 6 জন এজেন্ট ছিল, আর এজেন্ট কার্তিক তাদের হেড ছিল। তারা সবাই অপারেশন ফ্যালকনের অংশ ছিল, আর তাদের সবাইকেই মেরে ফেলা হয়েছে। এখন অন্য একজন পুলিশ ইন্সপেক্টর যেই কেসে নতুন ইনভলভ হয়েছিল তার নাম ছিল পাঠাক। সে জিজ্ঞেস করছিল এই ঘটনাটা যদি আজমিরিতে হয়ে থাকে তাহলে কেন এটা কলকাতার পুলিশের ডিকশনারিতে রয়েছে। তখন আর একজন পুলিশ ইন্সপেক্টর বলে এই কেসটা আজমিরে ঘটলেও এর সব প্ল্যানিং, অস্ত্র নেওয়ার সবকিছু কলকাতার ক্লে রোডে করা হয়েছিল, এজন্যই এখানে এই কেস নিয়ে উল্লেখ আছে। আবার অনেক কিছু বাংলাদেশ থেকেও সাপ্লাই করা হয়। তো এরপর তারা মেজর লস্করকে ওই কেসটা হ্যান্ড ওভার করে। কেসটা এত কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে সেটা সমাধান করা পসিবলই হচ্ছিল না। তাই তারা কেসটা হাইলি র্যাঙ্কড মেজর লস্করকেই হ্যান্ড ওভার করে দেয়। পুলিশ ইন্সপেক্টর মেজর লস্করকে এই কেসের সব ফাইল যেই পেন ড্রাইভে ছিল সেটা দিয়ে দেয়। তো লস্কর বাসায় এসে সবগুলো কেসের ফাইল চেক করছিল। তখনই সে সবগুলো ছবি আর ভিডিওতে একটা জিনিস কমন দেখতে পায়। সেটা হলো একটা মিল্ক শেকের বোতল। এটা ছিল প্রজেক্ট ফ্যালকনের মেইন এভিডেন্স। এরপর আমরা পাতায়া বিচের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা ভাস্কর মিত্রর সাথে পরিচিত হই। সে বিচের কোনায় শুয়ে তার আর শোভা নামের একটা মেয়ের কিছু ফটোগ্রাফি দেখছিল। শোভা আসলে ভাস্করের গার্লফ্রেন্ড ছিল, আর তার সাথে ভাস্করের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। এরপর দৃশ্য আবারও চেঞ্জ হয়, আর আমরা ব্যাংকক শহরে 3 সপ্তাহ আগের দৃশ্য দেখতে পাই। সেখানে মিস্টার ভাস্করকে দেখি সে রসিক নামের কোনো একজনের সাথে কথা বলছিল। সে প্রচন্ড রেগে রসিককে বলতে থাকে তাদের যদি কিছু করারই না থাকে তাহলে তারা কেন ম্যানুস্ক্রিপ্ট জমা নেয়, তারা নিজেদের কি ভাবে। ফোনে ভাস্কর দর্শনার কথা বলে যে ভাস্করের রাইটিংটা ক্যান্সেল করেছিল। ভাস্কর বলে সে তো নিজেই কখনো একটা প্যারাগ্রাফ লেখেনি, সে ভাস্করের লেখা জাজ কিভাবে করছে, কি হাস্যকর কথা। ভাস্করের পর বলতে থাকে একদিন দর্শনা ভাস্করের লেখা নিজে কিনে পড়বে। এখানে আমরা ভাস্করকে শোভা নামের সেই মেয়েটার সাথে দেখি। ভাস্কর শোভাকে বলে দর্শনা তার রাইটিং আবার রিজেক্ট করে দিয়েছে। এই বইটা বেস্ট সেল হতো, কিন্তু সে রিজেক্ট করে দিল। সে কি কিছু বোঝে নাকি? তখন শোভা বলে যে দর্শনা তো ইন্ডিয়ার মধ্যে অনেক বেস্ট একটা পাবলিশার, তাদের বাইরের কান্ট্রিতেও অনেক বই পাবলিশ হয়েছে। তখন ভাস্কর তাকে জিজ্ঞেস করে যে এটা বলার মানে কি? শোভা তখন বলে কিছু না, সে জাস্ট আস্ক করছে। শোভা আসলে ভাস্করকে পিঞ্চ করেই এই কথাটা বলছিল। ভাস্কর তো ঠিকই এটা বুঝে যায়, তাই সে শোভাকে জিজ্ঞেস করে সে তো ভাস্করের সব বই পড়েছে, তার কি মনে হয় তার বইগুলো কি পাবলিশ হওয়া উচিত না?
শোভা তখন বলে, দর্শনা অনেক ভালো একটা পাবলিশার, সে কখনোই চাইবে না একটা ভালো বই হাতছাড়া করতে। কিন্তু ভাস্কর বলে যে তাদের মাঝে কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেজন্যই সে এমন করছে। সবকিছু দর্শনা ইচ্ছে করেই করছে। আসলে 1977 সালে ভাস্করের বাবা আর দর্শনার বাবা দুজনের বিজনেস প্রপোজালে অনেক প্রবলেম ছিল। দর্শনার বাবার প্রেসটা ভাস্করের বাবার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, তাই হয়তো দর্শনা এমন করছে। তাই ভাস্করের ধারণা দর্শনা হয়তো সে কারণেই তাকে পছন্দ করে না। শোভা তখন ভাস্করকে বলে তার কি মনে হয় সেই 1977 সালে যা ঘটেছিল তা দর্শনা এখনো মনে রেখেছে, আর এই জন্য সে ভাস্করের সাথে ঝামেলা করছে। তার তো মনে হয় ওই সময় তাদের দুজনের একজনেরও জন্ম হয়নি। শোভা আরো বলে তার মনে হয় না যে জন্মের আগে যা ঘটেছে সেটা পুষে রেখে দর্শনা একটা ভালো বিজনেস প্রপোজাল রিজেক্ট করবে। ভাস্কর তখন শোভাকে বলে সে তার রাইটিং স্কিলকে ডিসরেসপেক্ট করছে। সে কি বলতে চাইছে, যে ভাস্করের লেখাগুলো ভালো না? শোভা ভাস্করকে তখন বলে তার বয়স এখন 39, এখনো তার কোনো সেটেল ক্যারিয়ার নেই, সে রাইটিংয়েও নিজেকে ইমপ্রুভ করতে পারছে না, তাই এগুলোর জন্য তার লজ্জা হওয়া উচিত। এসব শুনে তো ভাস্কর খুব রেগে যায় আর তাদের খাবারের ওপর জুস ফেলে দেয়। শোভাও রেগে জুসের মধ্যে তার এঙ্গেজমেন্ট রিং ফেলে সেখান থেকে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে। ভাস্কর বিচের সাইডে বসে তার আর শোভার পুরনো পিকগুলো ডিলিট করছিল। তখনই কেউ একজন দূর থেকে ভাস্করের কিছু ছবি তোলে। এমনকি সে যখন রাতে একটা পার্কের সাইডে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল তখনও ওই লোকটা পিছন থেকে ভাস্করের কিছু ছবি তুলে নেয়। রাতে লোকটা ওয়াশরুমে বসে ভাস্করের ছবিগুলো দেখছিল, কিন্তু এখানে আমরা বুঝতে পারি না যে লোকটা আসলে কে ছিল আর কেনই বা সে দূর থেকে ভাস্করের ছবি তুলছিল। পরের দিন সকালে আমরা দর্শনা আর রসিককে দেখি। দর্শনা পুজো করে, এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। সেখানে তারা তাদের বিজনেস নিয়েই কথা বলছিল, যে কোন বই পাবলিশ করা হবে, কোনগুলো পাবলিশ করলে তাদের লাভ হবে, কোন বইগুলো বেশি হাইপে থাকবে, এগুলো নিয়েই তারা কথা বলছিল। এদিকে আমরা ভাস্করকে দেখি ব্যাংককের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল সে। তো ঘোরাফেরা শেষে সে একটি রিসোর্টে যায়। ভাস্কর বিচের পাশে বসেই রেস্ট করছিল। তখনই সে শুনতে পায় কেউ একজন হেল্প মি বলে চিৎকার করছে। তাই সে দ্রুত নিচে নামে আর দেখতে পায় একটা লোকের কিছু কাগজ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সে একা কাগজগুলো গুছাতে পারছে না, তাই সে সাহায্যের জন্য চিৎকার করছে। এটা দেখে ভাস্কর তাকে হেল্প করে। তখনই লোকটা ভাস্করকে জিজ্ঞেস করে সে কি ইন্ডিয়ান? তো ভাস্কর জানায় হ্যাঁ সে ইন্ডিয়ান, তার নাম ভাস্কর মিত্র। ভাস্কর তখন লোকটাকে তার নাম জিজ্ঞেস করে। লোকটা জানায় তার নাম সদা দাসপতি, সংক্ষেপে সবাই তাকে শ্যাডো বলে ডাকে। তো শ্যাডো ভাস্করকে বলে যে এই কাগজগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো যদি জলে চলে যেত তাহলে জলের সাথে তাকেও ভেসে যেতে হতো। তখন ভাস্কর তাকে জিজ্ঞেস করে কাগজগুলোতে কি আছে, কোনো রিসার্চ আছে নাকি? শ্যাডো বলে না, এতে জার্নাল আছে। তো এরপর তারা দুজন বেশ কিছু সময় কথা বলে, আর কথায় কথায় তারা জানতে পারে যে তারা দুজন একই রিসোর্টে উঠেছে। তাই তারা দুজন সেখানে ঠিক সন্ধ্যা 7টায় একসাথে ভাস্করের রুমে ড্রিঙ্ক করার প্ল্যান করে। এরপর ভাস্কর সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখি ভাস্কর তার রুমের ব্যালকনিতে বসেছিল। ঠিক সন্ধ্যা 7টায় তার রুমে শ্যাডো আসে। এরপর তারা দুজন ব্যালকনিতে বসে গল্প করছিল। তখন ভাস্কর লক্ষ্য করে শ্যাডোর লেখা নোবেলটার দিকে। নোবেলটার নাম ছিল মিল্কশেক মার্ডার্স। ভাস্করের চোখ যায় শ্যাডোর লেখার উপর। সে দেখতে পায় সে সবকিছু টাইপ করে লিখত। এটা দেখে ভাস্কর তাকে জিজ্ঞেস করে সে একটু ওল্ড স্কুল তাই না? তখন শ্যাডো বলে এই যুগের যেই সফটওয়্যার হয়েছে সেগুলোতে তার পোষায় না, সে টাইপ করে লিখতেই পছন্দ করে। ভাস্কর তখন বলে টাইপরাইটিং তারও এক সময় পছন্দ ছিল, কিন্তু যুগ বদলানোর সাথে সাথে তার পছন্দও বদলে গিয়েছে। তো এসব নিয়েই তারা বেশ গল্প করতে থাকে আর একই সাথে ড্রিঙ্কও করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দর্শনাকে দেখতে পাই। সে বিক্রম নামের একটা লোকের সাথে বই পাবলিশের জন্য একটা ডিল ফিক্সড করে। এটা তাদের নতুন প্রজেক্ট ছিল যেটা $40 মিলিয়ন। এদিকে আমরা ভাস্কর আর শ্যাডোকে দেখি। তারা বসে তখন ড্রিঙ্ক করছিল। সেই সময় ভাস্কর শ্যাডোকে আর খেতে নিষেধ করে, কারণ সে প্রচন্ড ড্রিঙ্ক করে ফেলেছিল। তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। এর বেশি ড্রিঙ্ক করে ফেললে সে তাকে সামলাতে পারবে না। শ্যাডো তখন ভাস্করকে বলে সে কি জানে
যে শ্যাডো কোথায় সাকসেসফুল হয়েছে। ভাস্কর তখন জিজ্ঞেস করে কোথায়। তখন শ্যাডো ভাস্করকে তার জার্নাল দেখায় আর বলে এখানে সে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে। শ্যাডো আরো বলে এটা তার প্রথম লেখা যেটা পাবলিশের জন্য সম্পূর্ণ রেডি। ভাস্কর তখন শ্যাডোকে বলে সে তাকে একটা সাজেশন দিতে চায়। সে যদি এই লেখাটা পাবলিকেশন হাউসে পাঠায় আর চিন্তা করে যে তারা তার লেখা পাবলিশ করবে, তাহলে তার ভুল হচ্ছে, কারণ তারা কখনোই ভালো লেখকের লেখা পাবলিশ করে না। তাই সে যত কম এক্সপেকটেশন রাখবে তত কমই ডিসঅ্যাপয়েন্ট হবে। এসব শুনে শ্যাডো ভাস্করকে জিজ্ঞেস করে সে কি রিজেক্ট মাল নাকি। এটা শুনে তো ভাস্কর কিছুক্ষণ চুপ থাকে, কারণ সে এসব নিয়ে অলরেডি অনেক আপসেট। কিন্তু এরপরও ভাস্কর হেসে দিয়ে বলে আসলে তেমন কিছু না, সে আসলে যার কাছে যা দেখছে সেটাই বলল। শ্যাডো তখন বলে সেরকম কিছুই না, তার লেখা অ্যাপ্রুভ হয়ে গেছে আর এটা খুব দ্রুতই পাবলিশ হবে, তাও দর্শনা পাবলিকেশন থেকে। ভাস্কর তো দর্শনা পাবলিকেশনের নাম শুনেই অবাক হয়ে যায়, কারণ তারা ভাস্করের লেখা রিজেক্ট করেছিল। এরপর মিস্টার শ্যাডো অনেক ড্রিঙ্ক করার কারণে অসুস্থ হয়ে যায় আর সে বাসায় চলে যায়। ভাস্করের তো তখন নিজের উপর খুব রাগ হচ্ছিল যে সে কতটা বলদ। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা জায়গা দেখতে পাই। পাঠক তার একজন সহকর্মীকে নিয়ে গিয়েছিল সেখানে। তারা জানতে পেরেছিল সেখানে কিছু বেআইনি কাজ হচ্ছে, এজন্যই তারা সেখানে গিয়ে হাজির হয়েছিল। তো তারা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন একটা লোক পেছন থেকে পালানোর চেষ্টা করে, তাই তারা দৌড়ে গিয়ে লোকটাকে ধরে ফেলে। লোকটার সাথে একটা ব্যাগ ছিল, তারা ওই ব্যাগে কিছু কাগজ পায় আর সেটা বের করে মাটিতে ফেলে দেয়। লোকটা তখন হাত দিয়ে কাগজগুলো তোলার চেষ্টা করে, কিন্তু তারা সেটা দেয় না আর লোকটাকে ধরে নিয়ে আসে। তাকে দেখে মনে হচ্ছিল ওই কাগজগুলোতে গুরুত্বপূর্ণ কিছু ছিল যেগুলো সে তোলার চেষ্টা করে। এদিকে পাঠক লোকটাকে ধরে নিয়ে সিনিয়র ইন্সপেক্টরকে কল করে আর জানায় যে তারা পুলিশ স্টেশনে এসেছে। এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয় আর আমরা নিউ টাউন দেখতে পাই। এখানে আমরা জুদাস রয়ের ব্ল্যাকনেট হাব দেখতে পাই। জুদাসকে একজন একটা বই এনে দেয় আর বলে একজন এটা পাঠিয়েছে। তখন জুদাস বলে যে এই টাইপের বই সে পড়ে না। এরপর সে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে আমরা পাঠককে দেখি, সে আর দাস একসাথে বসেছিল। ইন্সপেক্টর দাস মেজরকে কল করে। তখন কলটা মেজরের বাসার কাজের লোক তোলে আর বলে যে মেজর সাহেব 2 দিন হয়েছে শহরের বাইরে গিয়েছে। সে তার মোবাইলটা রেখে গিয়েছে আর বলেছে সে কোনো একটা সোর্স দিয়ে তাকে জানিয়ে দিবে যে সে কবে আসবে। এরপর দাস কলটা কেটে দেয়। তো এরপর সে পাঠককে সবকিছু বলে। পাঠক তাকে মেজরের পাসপোর্ট ট্র্যাক করার কথা বলে, কিন্তু মেজরের তো অনেকগুলো পাসপোর্ট আর অনেকগুলো নামও ছিল, তাই তারা চাইলেও মেজরকে ট্র্যাক করতে পারবে না। এরপর আমরা মিস্টার শ্যাডোকে দেখি। সে হাইকিং বিচে যাওয়ার জন্য সকাল থেকে টিকিট কাউন্টারে বসে আছে, কারণ সকালের দিকে নাকি এখানে ডিসকাউন্ট পাওয়া যায়। তখনই সেখানে ভাস্কর আসে। ভাস্কর মিস্টার শ্যাডোকে তার শরীরের কথা জিজ্ঞেস করে, কারণ সে কাল অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তখন মিস্টার শ্যাডো জানায় সে একদম সুস্থ আছে। এরপর সে ভাস্করকে তার সাথে বিচে যাওয়ার কথা বলে। ভাস্করও তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা শিপে করে বিচে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে গিয়ে মিস্টার শ্যাডো ভাস্করকে বলে সে এখন ডাইভিং করতে যাবে। তো দেখা যায় মিস্টার শ্যাডো কিছুক্ষণ সাঁতার কাটার পর উপরে আসে আর ভাস্করের সাথে গল্প করতে থাকে। তখনই মিস্টার শ্যাডো ভাস্করকে জিজ্ঞেস করে সে কি করে। তখন ভাস্কর জানায় সে একজন রাইটার, যেটা শুনে মিস্টার শ্যাডো কিছুটা অবাকই হয়। ভাস্কর শ্যাডোকে বলে সে অনেক লিখেছে, কিন্তু তার কোনো লেখাই এখনো পাবলিশ হয়নি। শ্যাডো তাকে জিজ্ঞেস করে সে কোন বিষয়ে লেখে। এতে ভাস্কর বলে সে প্রেম, ভালোবাসা, মানুষের জীবন এগুলো নিয়ে লেখে। এরপর ভাস্কর শ্যাডোকে বলে তার লেখা দেখে তো মনে হলো সে ক্রাইম থ্রিলার টাইপের জিনিস নিয়েই লেখালেখি করে। এতে শ্যাডো বলে যে না, এটা আসলে মার্ডার নিয়ে লেখা, এটা খুনির দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে। এখানে আসলে খুনিকে সেটা কেউ কখনো বুঝতেই পারবে না। সে 3 বছর ধরে চিন্তা ভাবনা করে এই বইটা লিখেছে। শ্যাডো আরো বলে যে লেখকের সবসময় মনে রাখতে হবে কোন জিনিসটা অডিয়েন্স পছন্দ করে, আর সেও সেটাই করেছে। এরপর সে ভাস্করকে জিজ্ঞেস করে সে কি শ্যাডোর লেখা বইটা পড়তে চায়। বইটা সামনে রাখা আছে, সে চাইলে পড়তে পারে। ভাস্কর তখন বলে না, সে এখন পড়বে না, যখন বইটা পাবলিক হবে তখন সে মিস্টার শ্যাডোর অটোগ্রাফ নিয়ে তারপর বইটা পড়বে। এরপর আমরা ইন্সপেক্টর দাসকে দেখি। সে যেই ছেলেটাকে ধরে এনেছিল তার নাম ছিল মাসুদ। তারা মাসুদকে অনেক মারধর করে।
তার মুখ থেকে সত্যিটা বের করার জন্য। মাসুদ আসলে এই বোম ব্লাস্টের সাথেই জড়িত ছিল, আর এজন্যই পুলিশ তার কাছ থেকে সত্যিটা শুনতে চাইছিল, তাদের হেডকে এবং বোম ব্লাস্টটা কে করিয়েছে এই সব কিছু। কিন্তু মাসুদ তার মুখ থেকে একটা কথাও বের করছিল না। তো মাসুদ কিছু না বলায় তারা আবারও মাসুদকে মারা শুরু করে। এরপর দাস ছাদে পাঠকের কাছে আসে। পাঠক দাসকে জিজ্ঞেস করে মাসুদ কি মুখ খুলেছে, কিন্তু দাস বলে না, তার কোনো রিয়াকশন নেই। এরপর পাঠক মাসুদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন দাস মেজরকে কল করে, কিন্তু মেজর কলই রিসিভ করে না। দাস তো মেজরের উপর অনেক রেগেছিল, কারণ সে তাদের অপারেশন ফ্যালকনের মেইন কাজটা মেজরকে দিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা গোয়া বিচের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা একটা লোককে ভেড়ার মুখোশ পরা অবস্থায় দেখি, যার আশপাশ থেকে চিৎকার আসছিল, আমাকে কেন ধরে এনেছো। তো এদিকে আমরা ভাস্কর আর মিস্টার শ্যাডোকে দেখতে পাই। তারা দুজন রিসোর্টের সাইডে বসেছিল। শ্যাডো ভাস্করকে বলে যে পাবলিকেশন থেকে তার বই পাবলিশ করা হবে, সেখানে লোকেরা তার আসল নামই জানে না, তারা তাকে চেনেও না। তাদের সাথে তার শুধু অনলাইনেই কথা হয়েছে। তারা জানে যে তার নাম শ্যাডো, এর বেশি কিছু তারা জানে না। এরপর মিস্টার শ্যাডো ভাস্করকে গেস করতে বলে যে তার ডিল কততে হয়েছে। তখন ভাস্কর বলে সে এতটা গেস করতে পারে না। তখন শ্যাডো বলে যে 30 লাখে তার ডিল হয়েছে, আর এই ডিল যদি সাকসেসফুল হয় তাহলে সে অনেক বড় লোক হয়ে যাবে। এরপর সে শুধু লাক্সারিয়াস বিছানায় শুয়ে থাকবে আর খাবে। মিস্টার শ্যাডো ভাস্করকে বলে কিছুক্ষণ পর সে ভাস্করকে সেই জায়গাটাই নিয়ে যাবে যেখানে বসে সে লিখেছিল, ফুকেটের কোকোনাট আইল্যান্ডে বসে সেই জার্নালটা লিখেছিল। সেখানেই সে ভাস্করকে নিয়ে যাওয়ার কথা বলছিল। সেখানে নাকি লেখার অনেক সুন্দর একটা জায়গা আছে। তো এরপর মিস্টার শ্যাডো ভাস্করকে সেই জায়গাটাই নিয়ে যায় যেখানে বসে সে জার্নাল লিখেছিল। ভাস্করের জায়গাটা খুবই পছন্দ হয়, কারণ সেই জায়গার চারিপাশে কোনো মানুষ ছিল না, আর সামনে বিশাল সমুদ্রের পানি বইছে, মিষ্টি বাতাস বইছে। তখন মিস্টার শ্যাডো ভাস্করকে বলে সে কি তার লেখা জার্নালটা একবার পড়ে দেখবে, হতে পারে সেও কিছু একটা লেখার আইডিয়া সেখান থেকে পেয়ে যাবে। এরপর ভাস্কর মিস্টার শ্যাডোর থেকে তার জার্নালটা নেয়। মিস্টার শ্যাডো তখন ভাস্করকে বলে সে একটু সামনে থেকে সাঁতার কেটে আসছে। ভাস্কর বলে আচ্ছা ঠিক আছে। এরপর ভাস্কর সেই জার্নালটা পড়তে শুরু করে। মিস্টার শ্যাডোর লেখা জার্নালটা ভাস্করের খুবই পছন্দ হয়। সে খুব মনোযোগ দিয়ে সেটা পড়ছিল। তখনই সে সামনে তাকিয়ে দেখে মিস্টার শ্যাডো কোথাও নেই। সে তার নাম ধরে ডাকতে ডাকতে সামনে যায়। তখন একটা ব্যানার দেখতে পায়, সেখানে লেখা ছিল নো সুইম হেয়ার। ভাস্কর ভাবে হয়তো মিস্টার শ্যাডো পানিতে ডুবে গেছে, তাই সে ভয় পেয়ে পানিতে অনেক দূর পর্যন্ত যায় তাকে খুঁজতে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এরপর সে উপরে আসে আর চিন্তা করতে থাকে যেহেতু সে মিস্টার শ্যাডোকে খুঁজে পায়নি তাহলে হয়তো সে মারাই গিয়েছে। আর যেহেতু ভাস্করের কাছে মিস্টার শ্যাডোর জার্নাল ছিল, তাই সে জার্নালের ফ্রন্ট পেজটা ফেলে দেয় আর বলে যে এটাই তার জন্য সুযোগ, সে নিজে পরিচিতি বানাতে পারবে। সে আসলে মিস্টার শ্যাডোর লেখা জার্নালটা নিজের নামে চালিয়ে দিতে চাইছিল। যাই হোক, তো সেই জার্নালটা নিয়ে ভাস্কর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে নিজের রুমে বসে কিছু একটা প্ল্যান করছিল ভাস্কর। তারপর ভাস্কর দর্শনাকে কল করে আর তার পরিচয় দেয়। সে বলে তার নাম শ্যাডো। দর্শনা তাকে বলে যে তার ম্যানুস্ক্রিপ্টটা কি রেডি আছে। ভাস্কর বলে হ্যাঁ আছে। এরপর দর্শনা ভাস্করকে সেটা ফরওয়ার্ড করতে বলে, কিন্তু ভাস্কর দর্শনার সাথে সামনাসামনি দেখা করতে চায়। সে বলে সে ভার্চুয়ালি কোনো কিছু করতে চায় না। এরপর ভাস্কর দর্শনাকে জিজ্ঞেস করে সে কি ব্যাংককে আছে। দর্শনা বলে হ্যাঁ, সে ব্যাংককে আছে, স্কাই হোটেলে আছে সে। তাই সে ভাস্করকে সেখানে মিট করতে যেতে বলে, কিন্তু ভাস্কর তাকে পাতায় আসতে বলে তার সাথে দেখা করার জন্য। নেক্সট দিন ঠিক 6টার সময় দর্শনা তখন তার এই কথায় রাজি হয়ে যায়। তো কল কাটার আগে দর্শনা ভাস্করকে জিজ্ঞেস করে সে তো খুব জোর গলায় বলেছিল যে কোনো কল বা কোনো টেক্সট না করতে, তাহলে হঠাৎ কেন সে কল করলো। এটা সে জাস্ট তার কিউরিসিটি থেকে জিজ্ঞেস করছে। ভাস্কর বলে সে তার প্ল্যান চেঞ্জ করেছে, এজন্যই সে তাকে কল করেছে। এরপর আমরা মানবকে দেখতে পাই। মানব আসলে জুদাসের ভাই ছিল। জুদাস তাকে কল করে আর জিজ্ঞেস করে সে কোথায় আছে আর সে কবে ফিরে আসবে। মানব বলে সে পরশুই ফিরে আসবে, তাই সে আন্ডারগ্রাউন্ডে ছিল। তো এরপর মানব জুদাসকে জিজ্ঞেস করে যে গিফটটা মানব তার জন্য পাঠিয়েছিল সেটা তার কেমন লেগেছে, কিন্তু জুদাস তো বইটা ফেলে দিয়েছিল। সে কিভাবে বলবে বইটা কেমন? তবে সে যদি মানবকে জানায় যে সে বইটা ফেলে দিয়েছে, মানব অনেক রেগে যাবে। তাই সে
মানবকে বলে সে বইটা সম্পূর্ণ পড়েছে, তবে তার বইটা অত একটা ভালো লাগেনি। বইয়ের স্টোরি ভালো না, টিপিক্যাল স্পাইসি স্টোরি। এটা রিভিউ করে তার কোনো লাভ হবে না। এখানে আমরা বুঝতে পারি যে জুদাস স্টোরি রিভিউ করত। মানব জুদাসকে বলে স্টোরি নিয়ে তার ভাবতে হবে না, সে বইটার ফ্যাক্টগুলো দেখুক। জুদাস মানবকে জিজ্ঞেস করে কোন ফ্যাক্ট? মানব বলে পুরো বইটা র এজেন্সির এক্সিকিউশন নিয়ে করা হয়েছে। এরপর জুদাস কল কেটে বইটার সম্পর্কে জানার চেষ্টা করে। সেখানে সে অপারেশন সম্পর্কে আর এতে মারা যাওয়া লোকগুলো সম্পর্কে জানতে পারে। এরপর সে বইটার রাইটারের নাম দেখে, তার নাম ছিল সারাদ ফিকরি। জুদাস আবার মানবকে কল করে আর তাকে জিজ্ঞেস করে ফিকরি এগুলোর ডিটেলস পেল কিভাবে। যাই হোক, তো এরপরই জুদাস তার অন্য কর্মীদেরকে কাজে লাগিয়ে দেয় আর এর রিভিউ করতে বসে। এদিকে আমরা দেখি দর্শনাকে, সে রেডি হয়ে ভাস্করের কাছে আসে। দর্শনা ভাস্করকে দেখে অবাক হয়ে যায় আর বলে তাহলে সে ঠিকই ছিল, সে ভয়েস চিনতে ভুল করেনি। সে ভাস্করকে বলে তাদের অনেকদিন পর দেখা হলো। এরপর তারা দুজন একসাথে ড্রিঙ্ক করতে বসে আর অনেক গল্প করে। তারা তাদের পুরনো দিনগুলোকেই মনে করছিল। ভাস্করদের বাসার নিচে আইসক্রিমের দোকান ছিল, সেখানে দর্শনার ফেভারিট ভ্যানিলা আইসক্রিমও পাওয়া যেত। এগুলো নিয়েই তারা কথা বলছিল। এরপর দর্শনা ভাস্করকে জিজ্ঞেস করে সে কেন হঠাৎ তার পরিচয় বদলে গল্পটা পাঠালো। ভাস্কর বলে সেই প্রশ্নটারই অপেক্ষা করছিল। সে আসলে নিজের পরিচয়ে অনেকগুলো গল্প আগে পাঠিয়েছে, কিন্তু সবগুলো তারা রিজেক্ট করে দিয়েছে। তাই সে চিন্তা করে সে তার পরিচয় বদলে এবার গল্প পাঠাবে, আর ম্যাজিকটা এখানেই হয়। তার গল্প দর্শনা পাবলিকেশনের পছন্দ হয়ে যায় আর তারা সেটা অ্যাপ্রুভও করে নেয়। এসব শুনে দর্শনা বলে এমন কিছুই না, আসলে সে শুরুর দিকে যেই গল্পগুলো দিয়েছিল সেগুলো ওকে ওকে ছিল, খুব একটা ভালো ছিল না, কিন্তু এই গল্পটা একটা মাস্টারপিস। এই গল্পটা যদি সে তার নিজের পরিচয় দিয়েও পাঠাতো তাও গল্পটা তারা অ্যাপ্রুভ করে নিত। ভাস্কর তখন দর্শনাকে বলে এটা কখনোই হতো না রিঙ্কু। তো এই রিঙ্কু নামটা শুনে দর্শনা কিছুটা অবাক হয়, কারণ তার এই নামটা সবাই প্রায় ভুলতে বসেছিল। এই নামে তাকে কেউ ডাকতো না। তো ভাস্কর বলে সে আসলে কিছুই ভোলে না। এরপর আমরা ভাস্কর আর রিঙ্কুকে কিছু রোমান্টিক টাইম স্পেন্ড করতে দেখি। পরের দিন সকালে আমরা ভাস্কর আর রিঙ্কুকে দেখি তারা বিচের পাশে যায়। সেখানে রিঙ্কু ভাস্করকে কিছু শেল দেখিয়ে বলে সে শুনেছে যে লাভাররা যদি শেল পানিতে ভাসিয়ে দেয় তাহলে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এরপর ভাস্কর আর রিঙ্কু মিলে কিছু শেল পানিতে ভাসিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে রিঙ্কু আর ভাস্কর দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসতো আর তারা তাদের প্রেম আবারও নতুন করে শুরু করেছে। তারপর আমরা 3 সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে ভাস্করের বই পাবলিশ করা হয়েছে আর সেটা 3 সপ্তাহের মধ্যেই বেস্ট সেল হয়েছে। সবাই বইটা অনেক ভালো রেটিং দিচ্ছে, কারণ এটা রিয়েল লাইফ মার্ডার নিয়ে লেখা হয়েছিল। 60 দিনের মধ্যেই বইটার 4 লাখ কপি সেল হয়েছে। এরপর আমরা মানবকে দেখি, সে ভাস্করের লেখা বইটা দেখছিল। তখন তার কাছে জুদাসের কল আসে। জুদাস তাকে বলে পুলিশ ইন্সপেক্টররা মাসুদকে ধরেছিল, সে পুলিশ স্টেশনে গলায় দড়ি দিয়েছে আর তারা ফিকরির ফোন ট্রেস করার চেষ্টা করেছে, কিন্তু সেটা লাস্ট দেখা গিয়েছে ব্যাংককে। এরপর তার কোনো লোকেশন পাওয়া যায়নি। মানব বলে এটাই তো সে চেয়েছিল, ফিকরির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মাসুদ আত্মহনন করেছে, এখন তাদের শুধু খুঁজতে হবে যে ফিকরির র এজেন্সির ডিটেলসগুলো কিভাবে পেল। মানব তখন জুদাসকে সবকিছু খবর নিতে বলে। এরপর তারা তাদের টিমকে কাজে লাগিয়ে দেয় ফিকরি কোথায় কোথায় গিয়েছিল সেটা তার ফোন ট্র্যাক করে বের করতে, আর লাস্ট তার কাদের কাদের সাথে কথা হয়েছিল, তারা এখন কোথায় আছে, এই সব কিছু নিয়ে। তো জুদাস জানতে পারে ফিকরির লাস্ট লোকেশন ছিল গোয়ার কুরানগিনিমে। এরপর আমরা ভাস্করকে দেখি, সে একটা পার্টি এনজয় করছিল। তখনই তার কাছে একটা কল আসে। সে কলটা রিসিভ করে কিন্তু ভালোভাবে কথা শুনতে পারছিল না, তাই সে কলটা রেখে দেয়। তখনই সে তার টেবিলে একটা কাগজ দেখে, সেখানে লেখা ছিল ইউ রোড অ্যান্ড কিল্ড। এটা দেখে ভাস্কর কিছুটা ভয় পেয়ে যায়। সে আতঙ্কিত হয়ে তার হোটেলের দিকে যাচ্ছিল। তখনই সে একটা এলিভেটরে ওঠে। একটা লোক মুখোশ পরে তার ছবি তুলছিল। ভাস্কর তো কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দুজনকে কথা বলতে শুনি। তারা ভাস্করকে নিয়েই কথা বলছিল। লোকটা বলে সে লাস্ট কয়েকদিনে ভাস্করকে অনেক কনফিউজড করে দিয়েছে।
এখন তাদের উচিত তাদের প্ল্যানটাকে সাকসেসফুল করা। এদিকে আমরা ভাস্করকে দেখি, তার কাছে তার এক্স ফিয়ন্সে শোভা এসেছে। সে ভাস্করকে কংগ্রেচুলেট করতে এসেছে, কিন্তু ভাস্কর জানায় তার কংগ্রেচুলেশনের কোনো প্রয়োজন নেই, কারণ যখন ভাস্করের তার প্রয়োজন ছিল তখন সে তাকে পায়নি। এখন এসে কি লাভ? এখন যখন ভাস্কর সাকসেসফুল হয়েছে তখন সে আবারও ভাস্করের কাছে এসেছে, কিন্তু ভাস্করের এখন তার কোনো প্রয়োজন নেই। সে শোভাকে দেখতে চায় না। এগুলো শুনে শোভা খুব কান্না করে আর সেখান থেকে কিছু না বলেই চলে যায়। এরপর আমরা শ্যাডোকে দেখি। সে ভাস্করকে বলে যে সে এখন কি করবে। সে না হয় তার লেখা দিয়ে ভাইরাল হয়েছে, কিন্তু এরপর তো তার নিজের লিখতে হবে। ভাস্কর তখন শ্যাডোকে বলে সে কি ভাস্করকে আন্ডার এস্টিমেট করছে। ভাস্কর বলে এখন শোভা আর শ্যাডো সবার কাছে মেমোরি, এখন সবাই ভাস্কর মিত্রকে চেনে, সে এখন সব জায়গায় পপুলার। শ্যাডো তখন ভাস্করকে বলে তার লিখতে হবে, বসে থাকলে চলবে না। কিন্তু প্রশ্ন হলো শ্যাডো এখানে কিভাবে এলো? এটা কি ভাস্করের কল্পনা নাকি সে সত্যিই বেঁচে আছে? যাই হোক, ভাস্কর বলে যারা তাকে ডাউট করেছে তাদের কাউকে সে মনে রাখবে না। ভাস্কর মিত্র এখন সাকসেসফুল, অনেক অনেক বেশি সাকসেসফুল। এরপর আমরা কলকাতা শহরে মেজরকে দেখি। তার ফেস ঢাকা ছিল, সে একটা গাড়ির পাশেই দাঁড়িয়েছিল। তখনই তার কাছে কিছু মেসেজ আসে। কেউ একজন তাকে বলে যে মিল্কশেক মার্ডার কেস অ্যাক্টিভেট করার সময় হয়েছে। এটা ক্লোজ হওয়ার পর যেন মেজর তার সাথে দেখা করে। তো এরপর আমরা ব্যাংককের এয়ারপোর্টে মানবকে দেখি, সে ব্যাংককে চলে এসেছে। এদিকে আমরা ভাস্করকে দেখি যে বিচের পাশেই শুয়েছিল, তার সাথে সেখানে রিঙ্কুও ছিল। ভাস্কর দেখে তার পাশের টেবিলে কেউ একজন তার লেখা বই পড়ছে। তখন সে সেটা রিঙ্কুকে দেখায়। রিঙ্কু বলে এটা তার জন্য নিউ, তাই এমন হচ্ছে। সে আস্তে আস্তে এগুলোতে ইউজ টু হয়ে যাবে। এরপর ভাস্কর রিঙ্কুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখন রিঙ্কু তাকে জিজ্ঞেস করে সে এভাবে কেন তাকিয়ে আছে। ভাস্কর রিঙ্কুকে বলে সে কি ভাস্করকে বিয়ে করবে। এতে রিঙ্কু তার ফোন খোলে আর ভাস্করকে তার ওয়ালপেপারটা দেখায়। সেখানে রিঙ্কু আর তার হাজবেন্ডের ছবি ছিল। রিঙ্কু ভাস্করকে বলে এটা তার বিজনেস স্ট্র্যাটেজি, এই লোকটা ছাড়া সে এত বড় পাবলিকেশন দাঁড় করাতে পারতো না। তাই সে ভাস্করকে চিল করতে বলে আর সবকিছু ভুলে যেতে বলে। রিঙ্কুর মুখে এগুলো শুনে ভাস্করের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি ভাস্করের পাশে বসে যে মিল্কশেক মার্ডারার্স বইটা পড়ছিল সে আর কেউ না, মানব। তো রাতে ভাস্কর ঘুরতে বের হয়। তখন সে সেখানকার নাইট বাজারের সামনে শ্যাডোকে দেখতে পায়। শ্যাডোকে দেখে ভাস্কর সেখানে নামে আর তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তার মানবের সাথে ধাক্কা লাগে। মানব তখন ভাস্করকে আটকায় আর তার সাথে একটা সেলফি নিতে চায়। মানব ভাস্করকে বলে সে তো তার অনেক বড় ফ্যান। ভাস্কর তখন অনেক ব্যস্ততার মধ্যে ছিল, তাই সে মানবকে পরে দেখা করতে বলে, কিন্তু মানব তাকে অনেক জোরাজুরি করে। এরপর সে ভাস্করের সাথে একটা সেলফি নিয়ে নেয়। তো এর পরপরই ভাস্কর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ভাস্করের এয়ারপডটা সেখানেই পড়ে যায়, যেটা মানব তুলে নেয় আর নিজের কাছে রেখে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা নিউ দিল্লি দেখতে পাই। তো এখানে ইন্সপেক্টর দাস মেজরকে কল করে। আমরা মেজরের ফেস দেখতে পাই। এখানে মেজর আসলে আর কেউ না, মানব ছিল। তো দাস মেজরকে বলে তার এখনের কাজ হলো ফিক্রিকে ধরা। ফিক্রির কাছে সব ডিটেলস আছে, তাকে ধরতে পারলেই তারা অনেক কিছু জানতে পারবে। তখন মেজর বলে ঠিক আছে, সে কাজটা করবে, কিন্তু সে মাসুদের মৃত্যুর খবরটা শুনেছে। সে দাসকে জিজ্ঞেস করে সে কি এখন ঠিক আছে। দাস বলে হ্যাঁ, সবকিছু ঠিক আছে, শুধু তার এখন ফিক্রিকে খুঁজে বের করতে হবে। মেজর বলে এটা হয়ে যাবে, চিন্তা করো না। তো পরের দিন সকালে মেজর ভাস্করের কাছে যায় তার এয়ারপডটা ফেরত দিতে। তারা দুজন একসাথে গল্প করে আর একজন আর একজনের সম্পর্কে জানার চেষ্টা করে। আর মেজর এখানে ভাস্করের বইয়ের অনেক তারিফ করে। তখনই সেখানে রিঙ্কু আসে। ভাস্কর মেজরকে রিঙ্কুর সাথে পরিচয় করিয়ে দেয়। ভাস্কর বলে এটাই সে, যার জন্য আজকে সে এতটা সাকসেসফুল হয়েছে, দর্শনাথ অলিজন পাবলিকেশনের মালিক। তখন মেজর তাদের বলে সে রিটায়ার্ড আর্মি অফিসার। মেজর মানব তো এটা শুনে খুবই অবাক হয়ে যায়। মেজর রিঙ্কুকে বলে তার পাবলিকেশনের পাবলিশ হওয়া সবগুলো বই অনেক ভালো, বিশেষ করে আর মিল্কশেক মার্ডার। রিঙ্কু তখন বলে যে তার শুনে ভালো লাগলো যে একজন ইন্ডিয়ান আর্মি অফিসার তাদের পাবলিকেশনের বই পড়ছে। এতে মেজর বলে তাদের অনেক সময় পড়তে হয়, অনেক কিছু তারা নিজ ইচ্ছায় করে, আবার অনেক কিছু তাদের কাজের পারপাজে করতে হয়। আর এই জন্যই তার মিল্কশেক মার্ডার্স পড়া শুরু। সে এই বিষয়ে তাদের কিছু কোশ্চেন করতে চায়। তখন রিঙ্কু তাকে
তাকে বলে এই জন্য তার অবশ্যই তাদের অ্যাসিস্ট্যান্টের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তখন মেজর তাকে তার কার্ড দেখায় আর বলে সে একটা কেসের ইনভেস্টিগেশন করছে, সেজন্য তার এই বইয়ের সম্পর্কে কিছু জিনিস জানার প্রয়োজন, এটা আর্জেন্ট। রিঙ্কু তখন মেজরকে জিজ্ঞেস করে এই বইয়ের সাথে এই কেসের কি সম্পর্ক। মেজর বলে হ্যাঁ সে সেটা নিয়েই কথা বলবে। এরপর মেজর ভাস্করকে জিজ্ঞেস করে সেই বইটা যে লিখেছে সেটা কি সে নিজের ইমাজিনেশন থেকে লিখেছে, মানে এই বইয়ে যে 7টা মার্ডারের কথা আছে সেগুলো কি সে নিজের ইমাজিনেশন থেকে লিখেছে। ভাস্কর বলে হ্যাঁ। তখন মেজর তাকে জিজ্ঞেস করে সেই বইটা আনুমানিক কয় বছর ধরে লিখেছে। ভাস্কর জানায় 3 বছর। মেজরের পর তাকে বলে তার বইয়ে যেই 7টা মার্ডারের কথা লেখা আছে সেগুলো প্রত্যেকটাই রিয়েল লাইফে হয়েছে, আর এগুলো 2018 থেকে 2021-এর মাঝামাঝি সময়ে হয়েছে। মেজর তখন ভাস্করকে বলে তার বইয়ে যেই যেই জিনিসগুলো লেখা আছে প্রত্যেকটা জিনিস তাদের রেকর্ডের সাথে ম্যাচ করে যায়, এমনকি সেই জিনিসগুলো যেগুলো তারা এখনো প্রেসে বা মিডিয়াতে শেয়ার করেনি, শুধু তাদের টপ লেভেলের অফিসাররাই জানে, সেগুলো এই বইতে লেখা আছে। মেজর তখন নিজেই বলে হ্যাঁ সে বলতে পারে যে এগুলো কোইন্সিডেন্ট, সেটা হতেই পারে 1-2টা কোইন্সিডেন্ট, কিন্তু 7টার 7টাই কোইন্সিডেন্টলি মিলে গেল, এটা কখনোই হতে পারে না। ভাস্করের তো এখন মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ নাই বইটা সে লিখেছে নাই মার্ডারগুলো সম্পর্কে সে কিছু জানে। তাহলে কি মার্ডারগুলো শ্যাডোই করেছে আর সেগুলো সে বইতে লিখে রেখেছে? হতে পারে, কিন্তু সেটা তো ভাস্কর কাউকে বলতে পারবে না, কারণ সবাই যদি জেনে যায় যে বইটা সে লেখেনি, সে অন্য কারো থেকে চুরি করেছে, তাহলে তার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। ভাস্কর বলে সে এই বিষয়ে কিছুই জানে না। তখন মেজর তাকে বলে তার মনে হয় তাদের কোনো সিনিয়র অফিসার আছে যে টাকা দিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করেছে, নাহলে কারো সাথে তার খুব ভালো সম্পর্ক আছে যে ভাস্করকে এই ইনফরমেশনগুলো দিয়েছে। মেজর শুধু ভাস্করের থেকে জানতে চায় লোকটা কে যে তাকে এইগুলো বলেছে। তখন রিঙ্কু বলে যে এমন কোনো লোকের সাথে তো ভাস্করের পরিচয় নেই, আর সে কখনো এমন কোনো কাজ করবে না। রিঙ্কু আরো বলে তার মনে হয় এই কাজগুলো অন্য কেউ করেছে যে তাদের ইনফরমেশনগুলো সবার কাছে লিক করেছে। তো রিঙ্কু এখানে মেজরকে 2 থেকে 3 দিনের সময় দিতে বলে। তার মধ্যে যে এই কাজ করেছে তার নাম, অ্যাড্রেস সবকিছুই মেজরের কাছে পৌঁছে যাবে। মেজর তখন রিঙ্কুকে বলে তাহলে তো ভালোই হয়, তারা তাহলে লোকটাকে খুঁজে বের করুক আর তার সব ইনফরমেশন মেজরকে এনে দিক। এরপর মেজর ভাস্করের কাছ থেকে তার একটা অটোগ্রাফ নেয় আর সেখান থেকে চলে যায়। তারপর রিঙ্কু ভাস্করকে বলে তারা যে কোনো একটা লোককে ধরে এনেই মেজরকে দিয়ে দিবে, এরপর যা হয় দেখা যাবে। কিন্তু এই গল্পটা অনেক ভালো, এটা অনেকের পছন্দ হয়েছে, অডিয়েন্স গল্পটার জন্য ক্রেজি হয়ে গেছে। রিঙ্কু ভাস্করকে বলে সে ভাস্করকে অনেক রিচ করে দিবে, সে টাকা গুনে শেষ করতে পারবে না, তবে সে জাস্ট এই গল্পটার আরেকটা পার্ট লেখা শুরু করুক। রিঙ্কু ভাস্করকে 2 মাস সময় দেয় তার লেখা শেষ করার জন্য, আর সেখান থেকে চলে যায়। এরপর ভাস্কর বাসায় আসে, সে চিন্তা করে যে কি হলো তার সাথে, কে এই শ্যাডো, সেই গল্পগুলো কিভাবে লিখেছে, কে এই ইনফরমেশনগুলো তাকে দিয়েছে, তার তো এখন খুঁজে বের করতেই হবে যে শ্যাডো আসলে কে। তো ভাস্কর এক জায়গায় বসে বসে শ্যাডোর বলা কথাগুলোই চিন্তা করতে থাকে যে শ্যাডো তাকে কি কি বলেছিল। শ্যাডো ভাস্করকে বলেছিল সে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, ছোটবেলায় এখানে ওখানে অনেক জায়গায় গিয়েছে গল্প লেখার জন্য, কিন্তু সবশেষে সে গল্প খুঁজে পায় সেই আইল্যান্ডে। ভাস্কর তখন বলতে থাকে শ্যাডো যদি পানিতেই ডুবে যায় তাও তো তার ডেড বডি খুঁজে পাওয়া যাবে, তাই তার আবারও সেই আইল্যান্ডে যেতে হবে আর শ্যাডোর বডি খুঁজতে হবে। সেখান থেকে তার বডি পেলে সে তার আইডেন্টিটি খুঁজে বের করতে পারবে। তো এরপর আমরা দেখি ভাস্কর সেই রিসোর্টে যায় যেখানে তার আর শ্যাডোর প্রথম দেখা হয়েছিল। সেখানে গিয়ে সে সেখানে রিসেপশনিস্টের কাছে শ্যাডোর কথা জিজ্ঞেস করে। সে ওই রিসেপশনিস্ট থেকে জানতে পারে যে শ্যাডো তাদের রেগুলার কাস্টমার ছিল। তো এরপর সে আরো একটা শকিং নিউজ জানতে পারে যে শ্যাডো এখনো তাদের রিসোর্টেই আছে আর সে এখন বিচে গিয়েছে। ভাস্কর তো এটা শুনে অবাক হয়ে যায় আর রিসেপশনিস্টকে শ্যাডোর সাথে তাকে দেখা করিয়ে দিতে বলে। এরপর ভাস্কর যখন বিচে যায় আর শ্যাডোর সাথে দেখা করে তখন সে দেখে এটা আসলে সেই শ্যাডো না যার সাথে ভাস্করের দেখা হয়েছিল, এটা তো অন্য কেউ। ভাস্কর বলে যদি এটা শ্যাডো হয় তাহলে তার সাথে যার দেখা হয়েছিল সে কে, যার পরিচয় দিয়ে সে ভাস্করের সাথে কথা বলেছিল সেই বাকে। ভাস্কর তখন নিজেই বলতে থাকে এটার আনসার সে ফিফি আইল্যান্ডে পাবে না, এর জন্য তাকে ফুকেটে যেতে হবে যেখানে লাস্ট তার সাথে শ্যাডোর দেখা হয়েছিল।
এদিকে তো রিঙ্কুর ভাস্করের জন্য বেশ চিন্তা হচ্ছিল। এছাড়াও সে ভাস্করের জন্য অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট রেখেছিল। তাই সে ভাস্করকে কল করে। সে তাকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে আর সে কেন রিঙ্কুর কল মেসেজ কিছুরই রেসপন্স করছে না। ভাস্কর জানায় সে এখন ফুকেটে আছে, সে পরশু ফিরবে, সে এখানে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছে। ভাস্কর তখন রিঙ্কুকে বলে তার সাথে ভাস্করের অনেক কথা আছে, সে ফিরে তাকে সব বলবে। রিঙ্কু বলে তারও ভাস্করের সাথে ইম্পর্টেন্ট কথা আছে যেটা সে ভাস্করকে সামনাসামনি বলবে। তারপরে সে কল কেটে দেয়। পরদিন সকালে ভাস্কর কোকোনাট আইল্যান্ডে যায়। তখন ভাস্করের কাছে মেজরের কল আসে আর মেজর তাকে বলে সে ওই লোকটার কথা কিছু না বলেই চলে গেল। ভাস্কর বলে সে তার সোর্সের কথা কাউকে বলবে না, এটাই তার ফাইনাল ডিসিশন। এটা শুনে মেজর ভাস্করকে এমনটা করতে মানা করে, কারণ তাহলে ইনভেস্টিগেশন যত বাড়বে তার প্রবলেমও তত বেড়ে যাবে। ভাস্কর বলে এতে তার কিছুই যায় আসে না, সে সব প্রবলেম ফেস করতে রাজি আছে, কিন্তু সে তার সোর্সের কথা কাউকে বলবে না। এরপর মেজরের কাছে ইন্সপেক্টর দাসের কল আসে। ইন্সপেক্টর মেজরকে বলে তার জন্য একটা ব্যাড নিউজ আছে, ফিকরি মারা গিয়েছে, তার মাথায় একটা ছাগলের টুপি ছিল। এছাড়া সেখানে আর কোনো এভিডেন্স, কোনো ডিএনএ কিচ্ছু পাওয়া যায়নি। মার্ডারটা এমন ভাবে করা হয়েছে যেন এটা একটা আত্মহনন। দাস বলে ফিকরি অবশ্যই ওই 7টা মার্ডারের ব্যাপারে কিছু না কিছু জানতো, এজন্যই তাকে মারা হয়েছে। ইন্সপেক্টর দাস মেজরকে তখন দ্রুত মার্ডারের ব্যাপারে খোঁজ নিতে বলে আর এরপরই সে কল কেটে দেয়। কল কাটার পর মেজর তার ফোনের সিমটা ভেঙে ফেলে। এদিকে ভাস্কর সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তার সাথে শ্যাডোর লাস্ট দেখা হয়েছিল। সে সেখানে গিয়ে দেখে যে আগের বার সে সেখানে শ্যাডোর যেই জামা কাপড় ফেলে রেখে গিয়েছিল সেগুলো সেখানে নেই, আর সেখানে যে নো সুইমের বোর্ডটা ছিল সেটাও নেই। ভাস্করের তো মাথা ঘুরতে থাকে, সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে আগের সবকিছু চিন্তা করতে থাকে। এরপর সে একটা ক্যাব বুক করে হোটেলের দিকে রওনা দেয়। মাঝপথে ভাস্করের দেখা হয় শ্যাডোর সাথে। সে ভাস্করের কাছে লিফট চায়। এরপর ভাস্কর শ্যাডোকে গাড়িতে উঠিয়ে নেয়। শ্যাডো ভাস্করের সাথে এমনভাবে কথা বলছিল যেন সে প্রথমবার ভাস্করকে দেখছে। সে ভাস্করের পরিচয়ও জিজ্ঞেস করে, তার নাম কি, সে কি করে, এই সব কিছু। আর অবাক করার বিষয় হলো শ্যাডো এবার তার নাম বলে ফেলু বক্সি। যাই হোক, তো এরপর ভাস্কর শ্যাডোকে জানায় সে জার্নাল লেখে। তখন শ্যাডো তাকে জিজ্ঞেস করে সে এখন পর্যন্ত কয়টা জার্নাল লিখেছে। ভাস্কর জানায় সে একটা জার্নালই লিখেছে, আর সেটাও অনেক ভাইরাল হয়েছে, আর সেটার নাম হলো মিল্কশেক মার্ডার। শ্যাডো বলে তাকে দেখে মনে হয় না যে সে মার্ডারের গল্প লেখে। ভাস্কর বলে কারোর চেহারা দেখে কখনোই বোঝা যায় না যে সে কেমন। তারপর ভাস্কর শ্যাডোকে জিজ্ঞেস করে সে কি করে। তখন শ্যাডো বলে সে ট্যালেন্ট মেকার। ভাস্কর তাকে জিজ্ঞেস করে এটা আবার কি। সে বলে এটা হলো যারা বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হয়, নিজেদের ট্যালেন্ট শো করতে পারে না, তাদের সে খুঁজে বের করে আর ঠিক জায়গায় পৌঁছে দেয়, এটাই তার কাজ। ভাস্কর এই কথা শুনে বেশ কিছুক্ষণ শ্যাডোর দিকে তাকিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে যে এই মানুষটা কি সেই মানুষটা যার সাথে সে আগে দেখা করেছিল। এরপর সে শ্যাডোকে জিজ্ঞেস করে তার লালবাজারে কোনো সোর্স আছে, কিন্তু শ্যাডো কিছু না বোঝার ভান করছিল। এতে ভাস্কর রেগে যায়। এরপর সে শ্যাডোকে সেই রিসোর্টে নিয়ে আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, আর সে শ্যাডোর কলার ধরে জিজ্ঞেস করে যে লালবাজারে তার সোর্স কে। এতে শ্যাডো রেগে যায় আর ভাস্করকে বলে সে একটা মেন্টাল, তার ডাক্তার দেখানো উচিত, সে যা ইচ্ছা তাই বলছে। এভাবে তাদের মধ্যে বেশ ঝগড়া হতে থাকে। তখনই ভাস্করের ঘুম ভেঙে যায়। আসলে এগুলো সবই ভাস্কর তার স্বপ্নে দেখছিল। এরপর ভাস্কর হোটেলে আসে আর রিঙ্কুর সাথে দেখা করে। ভাস্কর রিঙ্কুকে সব সত্যি বলে দিতে চাইছিল। তখন রিঙ্কু তাকে আটকায় আর বলে আজকে সে আগে বলবে। এরপর সে বলে ভাস্কর যেই বইটা লিখেছে সেটা নিয়ে ফ্লিক্সনেট একটা সিরিজ বানাতে চাইছে, বিক্রম ডিলটা নিচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এরপর রিঙ্কু ভাস্করকে জিজ্ঞেস করে সে কিছু একটা বলতে চেয়েছিল। তখন ভাস্কর রিঙ্কুকে তার বই লেখার পেছনে সত্যিটা বলতে যায়। ঠিক সেই সময় সেখানে মেজর মানব চলে আসে। মানব ভাস্করকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা ছিল ভাস্করের পৈতৃক বাড়ির। তাদের বাড়ির বেসমেন্টে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে, এখান থেকে তারা এই লাশটা পেয়েছে। কিছুদিন ধরেই নিতিন তানুজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, লাশটা তারই। বেশ কিছুদিন ধরে তাদের সাইবার ক্রাইম রিসোর্স এই বিষয় নিয়ে ইনভেস্টিগেট করছিল। আজকে সকালে তাদের কাছে একটা অ্যানোনিমাস কল আসে। সে তাদের একটা ছোট্ট টিপস দেয়। সে বলে ভাস্করদের পৈতৃক বাড়ির বেসমেন্টে একটু খোঁজ নিতে। সেখানে তারা এই লাশটা পায়, আর সাথে তারা ভাস্করের পুরনো রিজেক্টেড কিছু মেনুস্ক্রিপ্ট আর মিল্কশেক মার্ডারের মেনুস্ক্রিপ্টটা পায়। ইভেন তারা ওই 7টা ডেড বডিও পেয়েছে। সবকিছু ভাস্করের দিকে আঙুল তুলছে।
ভাস্কর বলে তার ইমিডিয়েট একটা লয়ার লাগবে, সে লয়ার হায়ার করতে চায়। মেজর তখন ভাস্করকে বলে সে এখনো ইন্ডিয়ান সিটিজেন, সে যা করবে তাকে সেটা ইন্ডিয়া গিয়েই করতে হবে। ভাস্কর তখন রিঙ্কুকে বোঝানোর চেষ্টা করে যে সে এগুলো কিছুই করেনি, কিন্তু রিঙ্কু তাকে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। আর সে মেজরকে বলে ভাস্করকে এখান থেকে নিয়ে যেতে। ভাস্কর যাওয়ার পর রিঙ্কু রসিককে ভাস্করের বইটা দেয় আর সেটার 1 লাখ কপি বের করতে বলে। এদিকে আমরা দেখি মেজর ভাস্করকে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়। আসলে মেজরের ওয়াশরুমে যাওয়ার ছিল, তাই সে ভাস্করকে নিয়ে সেই জায়গায় যায়। ভাস্কর তখন গাড়িতে একটা ম্যাগাজিন দেখতে পায়, সে ম্যাগাজিন উল্টাচ্ছিল। তখনই সে সেখানে রিঙ্কুর ছবি দেখে, আর রিঙ্কুর ছবির পাশে সে সেই মানুষটাকে দেখে যাকে সে এতদিন ধরে খুঁজছিল। হ্যাঁ, সেখানেই সে মিস্টার শ্যাডোকে দেখতে পায়। শ্যাডো আর রিঙ্কু পূর্ব পরিচিত ছিল। ভাস্কর তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর ভাস্করের সামনে সবকিছু ক্লিয়ার হতে থাকে। শ্যাডোর বিচে যাওয়া, সেখান থেকে হঠাৎ করে হারিয়ে যাওয়া, আর তার মেনুস্ক্রিপ্ট ভাস্করের হাতে দেওয়া সবকিছুই প্রি প্ল্যান্ড ছিল, যেটা রিঙ্কু অনেক আগে থেকে করে আসছিল। সে ভাস্করের সম্পর্কে প্রত্যেকটা জিনিস মনে রেখেছিল, ভাস্করের কি রোগ ছিল, তার কখন কি দরকার, সবকিছু। এরপর মেজর মানব ভাস্করের কাছে আসে আর বলে জানেন আমার থিওরি কি বলে। এরপর মেজর ভাস্করের সাথে ঘটে যাওয়া সবকিছু এক এক করে বর্ণনা করে। সে সেগুলোই বলে যেগুলো ভাস্করের সাথে এখন পর্যন্ত হয়েছে। মেজর বলে যে ভাস্করকে তার লোভ আজকে এই পর্যায়ে এনেছে। শুধু সে একা না, এরকম আরো অনেকে আছে যারা এই কাজটা করেছে। তারপর মেজর ভাস্করকে ফিকরির ছবি দেখায় আর বলে এনার সাথেও সেম হয়েছে, আর তার লাশ গোয়াতে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। একটা গোটের মাস্ক পরা ছিল, সে আত্মহনন করেছিল। এরপর সে ভাস্করকে বলে তার ভাগ্য ভালো ছিল যে মেজর তাকে নিয়ে এসেছে, না হলে তার অবস্থাও এমন হতো। ভাস্কর মেজরকে জিজ্ঞেস করে সে কি বলতে চাইছে, যে রিঙ্কু এই সব কিছু করেছে। মেজর বলে হ্যাঁ, তাদের এরকম অনেক সোর্স আছে, তারা বইয়ের ঘটনাগুলো রিয়েল লাইফে করে বা করায়, তারপর বিভিন্নভাবে লোককে ফাঁসিয়ে তাদের দিয়ে বই লিখিয়ে তাদেরকে এই পর্যায়ে আনে। ভাস্কর বলে একটা বইয়ের জন্য তারা এত কিছু করে। মেজর বলে না, শুধু একটা বইয়ের জন্য না, এটা বিলিয়নের খেলা। এই যে যেমন মিল্কশেক মার্ডার যদি একটা ওয়েব সিরিজ আকারে ইন্টারন্যাশনাল সাইটে বের হয়, তাহলে তারা কতগুলো টাকা আর্ন করবে বুঝতে পারছেন। এগুলোর জন্যই তারা এসব করে। ভাস্কর তখন মেজরকে বলে সে কি বলতে চাইছে, যে একজন সিম্পল পাবলিশারের একটা পুরো টিম রয়েছে যারা কোটি কোটি টাকার জন্য এই কাজগুলো করছে। তার কথা শুনে তো মনে হচ্ছে রিঙ্কু একটা পাগল। তো এরপর আমরা শ্যাডো আর রিঙ্কুকে দেখি, তারা দুজন রোমান্টিক টাইম স্পেন্ড করছিল। তখনই শ্যাডোর কাছে বিক্রমের কল আসে আর সে বলে যে তাদের নতুন 2টা বই পাবলিশ হয়েছে, সেটা থেকে তারা $1 মিলিয়ন লাভ করেছে। এদিকে আমরা রসিককে দেখি যে তার ফোন থেকে ভাস্করের ছবি ডিলিট করছিল। এখানে আমরা দেখি সেদিন মলে যে মাস্ক পরা লোক ভাস্করের ছবি তুলছিল সে আর কেউ না, রসিক ছিল। এদিকে ভাস্কর মেজরকে বলে সে তো জানে যে ভাস্কর ইনোসেন্ট, তাই সে কি কিছু প্ল্যান করেছে যে ভাস্করকে কিভাবে এই ট্র্যাপ থেকে বের করা যায়। তখন মেজর বলে ভাস্করকে ধৈর্য ধরতে হবে, কারণ সব এভিডেন্স তার বিরুদ্ধে, তাই এখন তাদের বুঝে শুনে কাজ করতে হবে। তখনই মেজরের ফোনে রসিকের মেসেজ আসে। সে মেজরকে বলে ফিকরিকে যেভাবে মারা হয়েছে সেভাবে ভাস্করকে মারা যাবে না, তাকে রোড অ্যাক্সিডেন্টে মারলে কেমন হয়। তো এরপর রসিক মেজরকে বলে সে দ্রুতই তার ফোনে মিলিয়ন মানি সেন্ড করছে। এখানে আমরা বুঝতে পারি মেজরও আসলে রিঙ্কুর পুরো টিমের সাথে যুক্ত আছে। তারা সবাই মিলে মানুষের সাথে ধোঁকাবাজি করে তাদেরকে এভাবে ফাঁসিয়ে দেয় আর নিজেরা বেঁচে যায়। যাই হোক, তো এরপরই ভাস্কর মেজরের কাছে আসে আর বলে সে তো জানে যে ভাস্কর ইনোসেন্ট, আসলে সে তাকে বাঁচাতে বলছিল। তখনই মেজর বলে হ্যাঁ, একমাত্র সেই জানে ফিকরি আর সে ইনোসেন্ট। কিন্তু এরপরই মেজর ভাস্করকে গাড়ি চাপা দিয়ে মেরে চলে যায় আর শ্যাডোকে জানায় কাজ হয়ে গেছে। তো ভাস্করের এই মৃত্যুর মাধ্যমেই এই গল্পটিও এখানেই শেষ হয়। রিঙ্কু আর শ্যাডোদের মতো লোক তো মানুষকে ফাঁসিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করে, কিন্তু ভাস্করও যদি লোভে না পড়তো তাহলে আজকে তার অবস্থা এমন হতো না। তার লোভই তাকে একেবারে শেষ করে দিয়েছে। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।